Welcome students. Hope all of you are doing well and of course working very hard at home. There is no doubt about it because you all are looking forward to the board examination going to be held in the year 2021, that is the next year. Next year তোমরা সবাই পরীক্ষায় বসছো। কাজে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা মূলত ফোকাস করব আমরা মাধ্যমিকের পরীক্ষার্থীদের কথা চিন্তা করে। সো দিস ক্লাস ইজ স্পেশালি ফর দোজ হু আর গোয়িং টু অ্যাপিয়ার ইন দি বোর্ড এক্সামিনেশন দ্য নেক্সট ইয়ার, এবং তাদের যে কোয়েশ্চেন পেপার রয়েছে, মার্কস ডিভিশন, আরও যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমরা ডিসকাস আগে করব। তো I shall explain to you the things both in English and in Bengali because we have both the mediums, English and Bengali. আমি সেইভাবে তোমাদেরকে বলবো। তো I have planned to discuss with you some of the most important things which we should keep in mind while handling the writing part. The writing part নিয়ে অনেক প্রবলেম থাকে, অনেকে বলেছে, সেগুলো কিভাবে আমরা ওভারকাম করতে পারি, how we can overcome those problems, those difficulties. We shall discuss those things in this class. আমরা এই ক্লাসে সেগুলো আলোচনা করব এবং I hope that these things will help you a lot, তোমাদের সাহায্য করবে। তার আগে তোমাকে রিডিং এবং গ্রামার পার্ট, মানে কম্প্রিহেনশন, রিডিং সিন আনসিন দু রকমই থাকে। তুমি জানো যে সিনের মধ্যে আমাদের একটা কবিতার স্ট্যান্ডা কিছু একটা দেওয়া হয় এবং প্রোজের থেকেও আমাদের একটা স্টোরির থেকেও কিছু একটা দেওয়া হয়, প্যাসেজেস আর সেট, এবং তুমি অল অফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ হাউ টু আনসার দিস সাচ প্যাসেজেস। এবং যেহেতু আমরা বাড়িতে পড়াশোনা করছি, উই আর ফ্যামিলিয়ার উইথ দি চ্যাপ্টার্স, অল দ্য চ্যাপ্টার্স, সো দেয়ার উইল বি নো ডিফিকাল্টি, খুব প্রবলেম হবে না আমাদের সেখান থেকে আনসার করতে। এখন এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো, তোমরা জানো কীরকম প্রশ্ন আসে, ট্রু ফলস থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, এমনি কোয়েশ্চেন আনসার থাকে কিছু, সেগুলো প্রবলেম খুব একটা হয় না। সিন প্যাসেজের কথা বলছি। আর যদি আনসিনের কথা বলি, তো সেখানে তুমি জানো যে প্যাসেজ ইজ সেট আইদার ফ্রম নিউজপেপার্স অর এলসওয়্যার, যে কোনো জায়গা থেকে প্যাসেজ দিতে পারে এবং সেখানে অনেকগুলো মার্কসও থাকে। আই উড সে 28 মার্কস আর দেয়ার। বলবে 28 কেন? কারণ আমাদের এখানে প্রথমে আনসিনের এগেনস্টে যে কোয়েশ্চেনও রয়েছে সেগুলো তো আমি মার্কস পাচ্ছি, আর দেয়ার উইল বি 4 কোয়েশ্চেন্স বেসড অন ভোকাবুলারি। আমাদের কিছু ওয়ার্ডস খুঁজতে হয় ফ্রম দি আনসিন প্যাসেজ, এবং if the words you find out correctly, তুমি ঠিকভাবে খুঁজতে পারো, তো সেখানে তুমি একটা ভালো মার্কস পাচ্ছ। আমাদের গ্রামারের লাস্টে এটা দেওয়া থাকে যে the meanings of those words will be given at the end of the grammar part, and students are required to find out those words from the comprehension passage carefully and correctly. I always say that this is a very profitable section. Why? Because you are getting 8 marks against only 4 words. 4টে শব্দ ঠিকভাবে নির্বাচন করতে পারলেই, কারেক্টলি যদি খুঁজতে পারো, তাহলে you are going to get 8 marks. So that will help you to score more, provided you find out those words carefully and correctly. তো ভোকাবুলারিতে আমাদের ওরকম 4টে শব্দ খুঁজতে হয়। তোমরা জানো টেস্ট পেপারে সমস্ত প্রশ্নপত্রে যে মডেল কোয়েশ্চেন রয়েছে সব জায়গায় তুমি এটা পেয়েছো, তো এই নিয়ে কিছু বলার নেই। আর গ্রামারের মধ্যে যা থাকে, ট্রান্সফরমেশনের উপরে একটা কোয়েশ্চেন থাকে, ন্যারেশন চেঞ্জের উপর একটা কোয়েশ্চেন থাকে, ভয়েস চেঞ্জের উপর একটা কোয়েশ্চেন দেওয়া হয়। এই নিয়ে আমাদের এই গ্রামার পার্টটা হয়। এবং ডোন্ট ফরগেট দোজ 8 marks which you are going to get only by writing 4 correct words from that unseen passage. Well, today I have planned to discuss with you some of the most important things
অ্যাবাউট দ্য রাইটিং পার্ট, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ আই হ্যাভ সিন মেনি স্টুডেন্টস ওয়াইল টিচিং, আমাদের অন্যান্য কলিগরাও যারা রয়েছেন, টিচার্স রয়েছেন, তারাও এটা লক্ষ্য করেছেন যে মেনি অফ দ্য স্টুডেন্টস, অনেক এরকম রয়েছে, নট অল, সবাই নয়, অনেক এরকম রয়েছে, হু ফিল ভেরি নার্ভাস while composing something, while preparing a writing, be it a letter writing, a newspaper report, a paragraph writing, process writing. যদিও প্রসেস রাইটিংটা সোজা, কিন্তু অন্যান্য যেগুলো রয়েছে, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, সেখানে একটুখানি প্রবলেম অনেকে ফেস করে। তো আমরা আজকে কিছু আলোচনা করব যার মাধ্যমে তুমি দেখবে যে ইউ উইল বি এবল টু গেট রিড অফ these such difficulties. অনেকটা তোমাকে আমার মনে হয় যে what we shall discuss today, আমরা যা আজকে আলোচনা করব, that will help you a lot and that will help you build a self confidence. তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে আশা করছি, এবং তুমি যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে পরে তোমার ভালো হবে। এখন তোমাদের বলি যে রাইটিং এর মধ্যে আমাদের সবকিছু রয়েছে। ধরুন নিউজপেপার রিপোর্ট রয়েছে, স্টোরি রাইটিং রয়েছে, প্যারাগ্রাফ থাকতে পারে, লেটার রাইটিং রয়েছে, প্রসেস আছে, নোটিস রাইটিং আছে। সো দিজ আর অল দ্য মেজর রাইটিংস, এগুলো আমাদের মেজর রাইটিং, এখান থেকেই প্রশ্ন হয়। তো অনেকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে থাকে যে প্যারাগ্রাফ লাস্ট ইয়ার এসেছিল, তাহলে এই বছর কি আসবে না, এরকম একটা কথা অনেকের মনের মধ্যে রয়েছে। তো রিগার্ডিং দিস আই উড লাইক টু টেল ইউ, ইট ইজ নট সো, এমনটা হয় না। আই মাইসেলফ হ্যাভ সিন, আমরা অনেকেই দেখেছি যে ফর দ্য 5 কনজিকিউটিভ ইয়ার্স, সাম ইয়ার্স ব্যাক, কিছু বছর আগে পরপর 5 বছর আমি প্যারাগ্রাফ পেয়েছি। তো এরকমটা হয় না, সেটা হতেই পারে। আর একটা কথা হচ্ছে যে হোয়াট ডাজ দি টার্ম রাইটিং স্কিল মিন? রাইটিং স্কিল বলতে আমরা কি বুঝি? The examiners actually want to see how much is a student, how far is a student capable of writing by himself or herself. কতটা একটা ছেলে, একটি মেয়ে, একটি পরীক্ষার্থী কতটা সে নিজে লিখতে পারে। তো কি হয় যে you need to construct some correct sentences from the grammatical point of view. তোমার সেন্টেন্সগুলো ঠিক হতে হবে, এবং এইভাবে তুমি যদি 10-12খানা সেন্টেন্স একসাথে সাম আপ করো, দ্যাট উইল ফর্ম আ কাইন্ড অফ প্যারাগ্রাফ, তাতেই প্যারাগ্রাফ হয়। কিন্তু দ্য প্রবলেম দ্যাট মেনি স্টুডেন্টস ফেস ইজ দ্যাট sometimes they are unable to construct correct sentences. There is always a kind of nervousness, a kind of fear while handling the writing part. আর অনেকে আছে যারা ভালো লেখে, ভীষণ ভালো লেখে, তাদেরকেও কিছু কথা আমি বলবো আজকে, যে কি কি জিনিস আমাদের ইউজ করা উচিত নয় এবং কি কি জিনিস ইউজ করা উচিত, যাতে করে আরো বেশি মার্কস তুমি স্কোর করতে পারো। তো আমাদের আজকে সম্পূর্ণ ফোকাস থাকবে রাইটিং পার্টের উপরে। সময় সেভ করার জন্য আই হ্যাভ অলরেডি রিটেন আ প্যারাগ্রাফ on the blackboard, as you can see, and keeping in view of this, with the help of this example, I will try to make you understand, তোমাদের বোঝাবার চেষ্টা করব যে what we should write, what we should not write. Sometimes the writing becomes very lengthy, that is not required. I will tell you from my practical experiences what exactly an examiner looks for, কি খোঁজেন, একজন পরীক্ষক খাতার মধ্যে কি খোঁজেন, তোমাদেরকে আমি আজকে সে কথাগুলো একটুখানি বলবো। সাপোজ দ্যাট উই হ্যাভ হিয়ার আ প্যারাগ্রাফ, আমি লিখে রেখেছি অলরেডি, এবং যাতে করে সময় সেভ করতে পারি তোমাকে আমি সরাসরি এখান থেকেই আমি বোঝাবো। 10 নম্বরের প্যারাগ্রাফ থাকে, সমস্ত প্রশ্নই 10 নম্বর থাকে, তুমি জানো। তো আমি কোয়েশ্চেন পেপার, তোমার টেস্ট পেপারে এই প্রশ্নটা হয়তো পেয়েছি কোন এক টেস্ট পেপারে, আমি তার পয়েন্টসগুলোকে আগে এখানে লিখে নিয়েছি। দেখো, গুড হেলথ আমাদের প্যারাগ্রাফ, পয়েন্টস দিয়েছে ইন্ট্রোডাকশন, গুড হেলথ মিনস, নেসেসিটি অফ গুড হেলথ, ওয়েজ টু মেনটেন গুড হেলথ,
and conclusion. So these are the 5 points given to us. আমাদের এই 5খানা পয়েন্টস দেওয়া হয়েছে। তো the 10 marks আমাদের যে 10 নম্বর allotted, which is allotted, so that 10 marks are hidden somewhere within these points. আমরা পয়েন্টস বলি, আমরা হিন্টস বলি, সব রকম ভাবে তুমি বলতে পারো, কিন্তু এক্সামিনার্স ইউজ অ্যানাদার টার্ম ফর দিস। এক্সামিনার্স এটাকে বলে থাকেন ইউনিট, যেটাকে আমরা পয়েন্টস বলছি, হিন্টস বলছি। এক্সামিনার্স জেনারেলি কল দেম ইউনিটস। তো আমাদের এখানে 5খানা সাপোজ ইউনিট আছে। ইন্ট্রোডাকশন, গুড হেলথ মিনস, নেসেসিটি অফ গুড হেলথ, ways to maintain good health, and conclusion. আমরা আজকে আলোচনা করব what we should keep in mind while preparing a writing like this, a paragraph, it may be a report, whatever you write, there are certain things which we should always keep in mind at this time. আমাদের এই কাজ করার সময় এই কিছু কথা এরকম ভাবে মনে রাখতে হবে। So what are those things? I will keep on explaining to you one after another. সবচেয়ে প্রথমে হচ্ছে একটা ব্যাপার যেটাকে আমি বলি ইভ্যালুয়েশন প্যারামিটার। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইভ্যালুয়েশন প্যারামিটার। দেখো, তোমরা জানো যে আমাদের বলা হচ্ছে যে রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড, যে কোনো একটা বিষয়ের উপরে, in about 100 to 120 words. তো এক্সামিনার্স যারা রয়েছে, তো তারা জানেন যে যা যা পয়েন্টস রয়েছে সে ওটাকে বেস করে লিখতে গেলে 100-120 ওয়ার্ডসের বেশি হওয়ার কথা নয়। তবুও আমাদের মাঝে মধ্যে কি হয় যে সাম স্টুডেন্টস আর ইন দ্য হ্যাবিট অফ প্রডিউসিং আ লেন্দি রাইটিং, একটা বড় একটা লেখা লিখে দিল কিছু একটা, কোনো কোনো জায়গায় কিছু সাপোজ a student supplies something in his writing which is not so necessary. তো আজকে তো আমরা আলোচনা করব what are those things which we should always keep in mind while preparing a writing, কি কি আমরা মনে রাখবো, এবং exactly what are those evaluation parameters which are strictly followed by the board examiners. So from that, from my own practical experience, I will tell you the things, and I hope that this discussion will help you a lot. And I also want, আমি এটাও চাই যে right from today or from tomorrow, apply these things in your writing. দেখো কি রয়েছে, ইন্ট্রোডাকশন রয়েছে। তো কি হয় আমাদের, যে ধরো নাও ইন্ট্রোডাকশন মানে হচ্ছে examiners expect the students to write only one sentence, একটি সেন্টেন্স। কারণ ইন্ট্রোডাকশনে আমাদের এখানে 1 নম্বরের বেশি পাওয়ার কোনো উপায় নেই, অথবা কনক্লুশন এখানেও আমাদের 1 নম্বরই থাকে। তো 1 নম্বরের জন্য একটি সেন্টেন্স, ইউ নিড নট রাইট, তোমার প্রয়োজন নেই, আমি বলছি না যে ভুল, you need not write more than one sentence as an introduction or as a conclusion. But if you would like to write some more, যেটা বলছিলাম যে there are many students who are quite well in writing and they often prefer to write more, they can do so. I don't say that they are not right, তারা যে ঠিক নয় তা বলছি না, you can write more than one sentence for the introduction, কিন্তু always remember the examiners are going to give you only single mark for the introduction. What you need to do, তোমাকে যেটা করতে হবে, before you start writing something, আমাদের রাইটিং পার্টে যে 3 রকম রাইটিং থাকে, যে কোনো রাইটিং, when you begin, before you begin to write, you should keep in mind certain things. And the most important of these things is a kind of mental chalk out. What I mean to say, আমি কি বলতে চাইছি, যে যখন তুমি রাইটিং শুরু করছো, মনে মনে একটা ক্যালকুলেশন করতে হবে
কেমন ক্যালকুলেশন? আমার যে 10টি নম্বর রয়েছে সেই 10টি নম্বর এখানে কিভাবে লুকিয়ে রয়েছে তোমাকে এটা একটা ক্যালকুলেশন করতে হবে, একটা মেন্টাল ক্যালকুলেশন করতে হবে এবং তারপর তোমাকে শুরু করতে হবে। তো ধরে নাও, টু রাইট মোর দ্যান ওয়ান সেন্টেন্স ইজ ইউজলেস বাট নট রং, ভুল নয়, কিন্তু পাচ্ছ তুমি 1 মার্ক এই ব্যাপারটার জন্য। অন্যান্য পয়েন্টস রয়েছে, আমরা সমস্ত পয়েন্টসটাকে ভালো করে দেখবো, বুঝবো, এবং তোমাকে একটু বিবেচনা করতে হবে। ইউ হ্যাভ টু মেজার দ্য ওয়েট অফ ইচ অফ দ্য পয়েন্টস প্রোভাইডেড। আমার কথা হচ্ছে যে পয়েন্টসগুলো দিয়েছে, যেমন বাজারে দাঁড়িপাল্লা দিয়ে আমরা দেখি যে জিনিসপত্র ওজন করা হচ্ছে, তো এই পয়েন্টসগুলোর নিজস্ব কিছু ওজন আছে। আমি ওজন বলতে কি বলছি? আমি ওজন বলতে বলছি পরীক্ষকরা যেটা দেখে থাকেন বা যেটা ধরো নাও মার্কিং প্যারামিটার্স বা ইভ্যালুয়েশন প্যারামিটার্স, ওটা আমাদের কাছে যেটা থাকে ওটা একেবারে পার্মানেন্ট। আমরা চাইলেও ধরো নাও খুব ভালো লিখেছে, এক্সট্রা দেওয়ার ওই রকম ভাবে জায়গা নিয়ে একটা অ্যালটমেন্ট থাকে, সেই অ্যালটমেন্টটাকে মেনটেন করতে হয়। এখন ইন্ট্রোডাকশন মানে আমরা মোটামুটি 1 নম্বর ধরে রাখি। তবে একটা কথা মাঝে বলে রাখা দরকার, যে পরীক্ষার হলে বসে তুমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, ইউ আর নট গোয়িং টু নো, তুমি জানতে পারছো না যে কোন পয়েন্টে বা কোন ইউনিটে কত নম্বর বরাদ্দ, হাউ মাচ মার্কস ইজ অ্যালোটেড, কতগুলো নম্বর বরাদ্দ কোন একটা পয়েন্ট, বুঝতে পারছো না, ওটা দেওয়া থাকবে না। দ্য এক্সামিনার্স are only given the instructions while evaluating or examining board copies, তাদেরকেই একমাত্র জানানো হয় পরীক্ষার খাতা দেখার সময়। কিন্তু ইট ইজ আ ভেরি সিম্পল ক্যালকুলেশন, খুব সহজ একটা হিসাব। এই হিসাব তুমি যদি আগের থেকে ব্যাপারটা বুঝে নাও, তাহলে পরে তুমি দেখবে তুমি নিজেই এটা অঙ্ক করে তুমি বুঝতে পারবে যে না, আমাকে কিভাবে লিখতে হবে, কোন পয়েন্টস এর এগেইনস্টে কতটা আমি লিখবো, তুমি নিজেই বুঝতে পারবে। এবং বোঝাই, যদি ধরে নাও তোমার পয়েন্টস এর মধ্যে, আমি প্যারাগ্রাফ নিয়ে আজকে আলোচনা করছি, সম্ভব যদি হয় তাহলে পরে আরো অন্যান্য কোন একটা রাইটিং নিয়ে আলোচনা করতে পারি আমরা। তো ইন্ট্রোডাকশন, কনক্লুশন সবসময় 1 নম্বর সেখানে দেওয়া থাকে। দেখো, সেকেন্ড হচ্ছে গুড হেলথ মিনস। গুড হেলথ মিনস মানে হোয়াট ডু উই মিন বাই গুড হেলথ? আমরা ভালো স্বাস্থ্য, সুস্বাস্থ্য বলতে কি বুঝি? আমি একটা হিসাব করলাম, আমি এখানে ধরে নাও 1 নম্বর ধরলাম, এখানেও আমার লেখার তেমন কিছু নেই। 1 sentence is expected. You can write more than 1 sentence, but you are going to get single mark. Necessity of good health, ভালো স্বাস্থ্যের প্রয়োজনীয়তা। সো দেয়ার ন্যাচারালি তুমি একটু চিন্তা করলে বুঝতে পারবে, হিয়ার ইউ হ্যাভ আ স্কোপ টু রাইট সামথিং। তো তুমি কিছু লিখতে পারছো, কারণ দেয়ার আর ভেরিয়াস নেসেসিটিস অফ বিং হেলদি। স্বাস্থ্যবান যে হবে তার ধারণা, তার অনেক রকম প্রয়োজনীয়তা, ভালো দিক রয়েছে। তো 3টে সেন্টেন্স মোটামুটি হতে পারে বলে আমি এখানে একটা 3 লিখে রাখলাম। নেক্সট হচ্ছে ওয়েজ, দ্য ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন উপায় যার মাধ্যমে আমরা নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে পারি। তো the different ways by which we can keep ourselves healthy। তো এখানে আরো 3টে সেন্টেন্স আমি এখানে দিতে পারি। তাহলে আমি তোমাকে যেটা বলছিলাম যে ওয়েটেজ, একটা পয়েন্টের ওজন কতটা, তোমার আস্তে আস্তে এটা তুমি বুঝতে পারবে। সাপোজ নোটিস রাইটিং এর জন্য যখন ডেট অ্যান্ড টাইম বলে একটা পয়েন্ট থাকে, অনেক রকম নোটিস থাকে, কোন অনুষ্ঠান হতে চলেছে, ডেট অ্যান্ড টাইম। তো ভেরি সিম্পল, ডেট অ্যান্ড টাইমে 1 নম্বরের বেশি হতেই পারে না। তো ওখানে ইচ্ছা করে ধরো না বড় করার ব্যাপারটা ইউজলেস, নো নিড টু ডু দ্যাট, দরকার নেই। তবে যেই পয়েন্টটার ওয়েটেজ বেশি, আমাকে সেটা অঙ্ক মনে মনে বসে ফেলতে হবে। তো ইউ মাস্ট মেক আ মেন্টাল ক্যালকুলেশন, ইউ মাস্ট চক আউট দ্য ডিভিশনস অফ মার্কস ইন আ পার্টিকুলার কোয়েশ্চেন। তাহলে যেটা আমরা আলোচনা করছি যে আমাদের যে ওয়েটেজটা রয়েছে সমস্ত পয়েন্টস অনুযায়ী, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে বুঝতেই পারছো যে ইউ ডোন্ট হ্যাভ টু মেক আ লেন্দি রাইটিং, প্রয়োজন হচ্ছে না, কারণ সমস্ত কিছু বিভিন্ন রকম ইউনিটের যে মার্কসগুলো রয়েছে সেগুলো অ্যালোটেড, মার্ক করা আছে আর কি। আমরা
সেভাবে করবো। আমরা চলে যাচ্ছি আমাদের প্যারাগ্রাফটায়। তো প্যারাগ্রাফটা যাওয়ার আগে আমি একটা ছোট কথা বলবো, সেটা হচ্ছে যে দেয়ার আর কোয়াইট আ ফিউ থিংস উইথ হুইচ ইউ আর নট ফ্যামিলিয়ার। তোমাদের জানা নেই এক্সামিনার্স অলওয়েজ মেনটেন দোজ প্যারামিটার্স। তোমাকে প্রথমে আমি বলেছি যে there is something called evaluation parameter, একটা মূল্যায়নের মাপকাঠি রয়েছে। তোমাকে একটু বলে রাখি যেগুলো তোমার জানা নেই সেগুলো দেখো। আমি তিনখানা মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার্স এখানে লিখেছি। নাম্বার 1 is unit, number 2 organization, number 3 register. These are the most important evaluating parameters. কিভাবে ইউজ হচ্ছে তোমাকে আমি বলবো। দেখো ইউনিটস সম্পর্কে তোমাকে আমি আগেই বলেছি যে these 5 points are known as units। এই যে 5খানা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, এগুলোকে আমরা ইউনিটস বলছি। এবং এই যে 10 নম্বর আমাকে দেওয়া হচ্ছে, ওটা আমি যেটাকে বলছি মেন্টাল ক্যালকুলেশন, তার সাহায্যে আমি অনুমান করে নিলাম যে ইন্ট্রোডাকশন 1 মার্ক, গুড হেলথ মিনস, হোয়াট ইজ মেন্ট বাই গুড হেলথ 1 নম্বর পাচ্ছি সেখানে। একটি বাক্য রিকোয়ার্ড, নেসেসিটি, অনেক রকম প্রয়োজনীয়তা রয়েছে, অনেক রকম ভালো দিক রয়েছে, 3টে বাক্য মোটামুটি হতে পারে, আমি 3 ধরেছি। কিভাবে আমি সুস্বাস্থ্য ধরে রাখবো, হোয়াট আর দ্য ওয়েজ বাই হুইচ উই ক্যান কিপ আওয়ারসেলভস হেলদি, আমি 3 নম্বর চিন্তা করে রেখেছি। 3টে বাক্য এখানে আমার লেখার স্কোপ রয়েছে। ফাইনালি কনক্লুশন, একেবারে প্রথমে যেটা রয়েছে ইন্ট্রোডাকশন, একই রকম ব্যাপার, এখানেও 1 নম্বরের বেশি পাওয়ার কথা নয়। তাহলে কি পাচ্ছি, 1 যোগ 1 2, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 1 9। 1 নম্বরের হিসাব এখন আমরা পেলাম না, কোথায় গেল সেই 1 নম্বর? তোমাকে বলি এই যে 3টে ব্যাপার তো আমি পাশে লিখে দেখিয়েছি এখানে, ইউনিটস, অর্গানাইজেশন অ্যান্ড রেজিস্টার, এর মধ্যে এই ব্যাপারগুলো রয়েছে। কিভাবে? ইউনিটস এর আমি হিসাব পেয়ে গেছি, 5খানা যে পয়েন্টস রয়েছে ওগুলোকে আমরা ইউনিট বলছি, আমরা ওখানে 9 নম্বর খুঁজে পেলাম। হোয়াট ইজ মেন্ট বাই অর্গানাইজেশন? অর্গানাইজেশন মানে হচ্ছে তোমার রাইটিংটা কতটা গোছানো, তোমার লেখাটা কতটা গোছানো আর কি। হাউ ফার ইজ ইয়োর রাইটিং ওয়েল নিটেড, ওয়েল সামড আপ। ইফ ইয়োর রাইটিং হ্যাজ আ স্পন্টেনিয়াস ফ্লো, একটা স্বাভাবিকভাবে একটা প্রবাহ রয়েছে কিনা তার মধ্যে। ইফ দি sentences are arranged in accordance with a proper sequence or not, এটাকে আমরা বলি অর্গানাইজেশন। ধরে রাখো যে আমাকে এখানে দিয়েছে ওয়েজ টু মেইনটেইন গুড হেলথ, আমি ওখান এই পয়েন্টকে মাথায় রেখে লেখা শুরু করলাম। তার মানে হচ্ছে ইউ ডু নট হ্যাভ এ গুড অর্গানাইজেশন অফ ইয়োর কম্পোজিশন। তোমার সেই প্যারাগ্রাফ লেখাটার অর্গানাইজেশন ব্যাপারটা ঠিকঠাক হয়নি। Organization always means the composition should be well knitted, well summed up, it must have a spontaneous flow, এবং তুমি বলতে পারো things should be arranged in a proper sequence. That is what we mean by the term organization. এটার একটা অন্যতম প্যারামিটার এক্সামিনার্সরা ভীষণভাবে ফলো করেন, এটা তোমাকে দেখতে হবে। আর লাস্ট ওয়ান, রেজিস্টার, with which you are completely unaware, তোমার জানা নেই যে what is this register। তোমাকে বলে রাখি রেজিস্টার মানে হচ্ছে মোড অফ এক্সপ্রেশন, মোড অফ এক্সপ্রেশন। এবং বাই দ্য টার্ম মোড অফ এক্সপ্রেশন হোয়াট এক্স্যাক্টলি উই মিন, আমরা কি মানে বুঝি, যে এক্সামিনার্স এক্সপেক্ট দ্য স্টুডেন্টস টু ইউজ 2 or 3 গুড ওয়ার্ডস, 2টো বা 3টে 4টে ভালো শব্দ। ইনফ্যাক্ট 2খানা শব্দ লেখাই সাফিসিয়েন্ট 1টি নম্বর পাওয়ার জন্য। এখন এটা হচ্ছে একটা প্যারামিটার। ধরো নাও আমাদের যে 1 নম্বরের হিসাব আমরা পাইনি, সেই 1 নম্বর কোন একটা জায়গায় এইভাবে দেওয়া রয়েছে। এবং দি এক্সামিনার্স অনলি নো দিস, দি এক্সামিনিংস, তোমরা যারা পরীক্ষার্থী, ইউ উইল নট কাম টু নো অফ দ্যাট। তো তোমাকে আগের থেকে বলে রাখলে তুমি আগের থেকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে পারছো
যে কোন কোন জায়গার উপরে ফোকাস করা হয়, কোন কোন ব্যাপারের জন্য নম্বর দেওয়া হয়, এই সমস্ত ব্যাপারের জন্য নম্বর দেওয়া হয়। এবার আমি সরাসরি চলে যাবো প্যারাগ্রাফটাতে, তোমাকে বোঝাবো কিভাবে আমি কোনটা এগেইনস্টে কতগুলো বাক্য লিখেছি, কেন লিখেছি তোমাকে একবারে বোঝাচ্ছি। দেখো আমি আগেই লিখে রেখেছিলাম টু সেভ সাম টাইম অফ কোর্স, আমি গুড হেলথ এখানে দিয়েছি হেডিং, ভালো স্বাস্থ্য, সুস্বাস্থ্য বলতে পারো তুমি। দেখো প্রথমে আমাকে বলছে যে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা আমাকে দিতে হবে। As I have told you earlier, only one sentence is expected, but if you would like to write some more, means more than one sentence, you can do that for your self satisfaction. তোমার মনে হচ্ছে যে না আমি একটা বাক্য ভালো জানি যেটাকে আমি ভূমিকায় অ্যাড করতে পারি, দিতে পারো, কিন্তু always remember one sentence is required, one sentence is expected, and you are going to get only single mark for this point, for this unit called introduction. আমি কি দিলাম ইন্ট্রোডাকশন? আমি দিলাম গুড হেলথ হ্যাজ ইটস ওন ইম্পর্টেন্স। ভালো স্বাস্থ্যের নিজস্ব একটা গুরুত্ব রয়েছে আমাদের মানব জীবনে, ভালো স্বাস্থ্যের গুরুত্ব রয়েছে। সো দিস সেন্টেন্স আই হ্যাভ ইউজড অ্যাজ দি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অফ দিস প্যারাগ্রাফ। আমার 1 নম্বর কিন্তু পাওয়া হয়ে গেছে এই সেন্টেন্সের জন্য। আমার মনে হলো একটা ভালো ব্যাপার আমার জানা আছে, যদি দিই তাহলে পরে মাই কম্পোজিশন উইল অ্যাপিয়ার মোর ইমপ্রেসিভ, মোর অ্যাট্রাকটিভ টু দি এক্সামিনার্স। পরীক্ষকদের এটা ভালো লাগবে, আমার মনে হলো আমার জানা আছে। আমি দিলাম দেয়ার ইজ অ্যান অ্যাডেজ। অ্যাডেজ শব্দের মানে হচ্ছে প্রভাব। প্রভাব তোমরা জানো, প্রবাদ প্রবচনকে আমরা প্রভাব বলি। একটা প্রবাদ বাক্য এখানে দেওয়া হলো, দেয়ার ইজ অ্যান অ্যাডেজ, একটি প্রবাদ বাক্য রয়েছে। খুব সহজ কথা, আমরা সবাই জানি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। মাথায় রাখবে, তার মানে ইন্ট্রোডাকশনের জন্য একটা সেন্টেন্স হলেই আমার হতো, আমার মনে হলো আমি আরেকটা দিয়ে দিতে পারি, আমার নম্বর কিন্তু একটাই এখানে রয়েছে। তো এই যে শব্দটার উপর তোমাকে আমি একটুখানি বলি যে এই যে অ্যাডেজ যে শব্দটা, দিস ইজ নট আ কমন ওয়ার্ড। হোয়াট ইজ কমন ওয়ার্ড? এ প্রভাব। যদি লিখতাম যে দেয়ার ইজ এ প্রভাব, তাহলে আমি কমন শব্দ প্রয়োগ করলাম, একটু অজানা শব্দ প্রয়োগ করলাম অ্যাডেজ। তার মানে যদি ধরো না ওই মার্কিং প্যারামিটার্স, ইভ্যালুয়েশন প্যারামিটার্স এর মধ্যে যদি রেজিস্টারের ব্যাপার থেকে থাকে, তোমাদের একেবারেই ব্যাপারটা জানার নয়, কারণ এক্সামিনার্সরাই জানেন। তো তুমি ধরে নাও এমন কিছু একটা আছে, কারণ ধরে নাও প্যারাগ্রাফ বা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে এই রেজিস্টারের উপর একটা নম্বর থাকে, তাহলে ইট ইজ অনলি ফর ইউর মোড অফ এক্সপ্রেশন টু ইউজ ওয়ান অর টু গুড ওয়ার্ডস। একটা শব্দ দেওয়া হলো, আমি এটাকে এনসার্কেল করেছি, আমি গোল পাকিয়ে রেখেছি, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আই হ্যাভ অলরেডি ইউজড এ গুড ওয়ার্ড, একটা ভালো শব্দ প্রয়োগ করেছি। তো যদি এখানে কোনো নম্বর থেকে থাকে, আমার 1 নম্বর হয়তো দেওয়া রয়েছে, 1 নম্বরই হয় এই সমস্ত কিছুর জন্য, তাহলে 1 নম্বর পাওয়ার দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আমি আরো দুখানা, একখানা, দুটো বা আরো 3টে এরকম ইউজ করলে তুমি এই ব্যাপারে থাকতে পারো নিশ্চিন্ত যে তুমি ওই নম্বরটা কিন্তু স্কোর করছো। দিয়েছি। তারপরে কি লিখছি যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ। আমাদের সেকেন্ডে যে পয়েন্টটা রয়েছে গুড হেলথ মিনস, অর্থাৎ হোয়াট ডু উই মিন বাই গুড হেলথ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গুড হেলথ, ইউ ক্যান সে। সংজ্ঞাটা কি, কাকে বলি ভালো স্বাস্থ্য? আমি এখানে 1 নম্বরের বেশি পাবো না, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তুমিও বুঝতে পারছো। খানিকক্ষণ আগে যেটা আলোচনা করছিলাম, একটা পয়েন্টের অথবা একটা ইউনিটের একটা ওয়েটেজ, কতটা ওজন। তাহলে গুড হেলথ মিনস, ভালো স্বাস্থ্যের মানে কি? আমি এখানে লিখেছি গুড হেলথ মিনস এ হেলদি বডি অ্যান্ড এ হেলদি মাইন্ড। তোমার শরীর ভালো, মন ভালো, এটাকে আমরা গুড হেলথ বলে থাকি। তো হোয়াট ডাজ গুড হেলথ মিন অর দ্য মিনিং অফ গুড হেলথ, আই হ্যাভ প্রোভাইডেড 1 সেন্টেন্স ফর দ্যাট। এবং এখানে আমার মনে হয় না there is more than 1 mark allotted, 1 নম্বরের বেশি মনে রয়েছে বলে আমার মনে হয় না। তুমিও হয়তো আশা করি বুঝতে পারছো। তো আমি একটা সেন্টেন্স সেখানে দিয়েছি, অর্থাৎ আমি 1 যোগ 1 2 নম্বর অলরেডি পেয়ে বসে আছি। 1 mark I have already scored against my introduction. Second one, good health means একটা বাক্যই হওয়ার কথা, আমি একটা বাক্য ওখানে দিয়েছি, আমি 1 নম্বর পেয়ে গেছি।
আমি বারবারই কথা তোমাকে বলছি যে ইফ ইউ উড লাইক টু রাইট মোর ইউ ক্যান ডু, বাট ইউ উইল নট গেট মার্কস, কারণ সমস্ত গুলো একটা নিজস্ব অ্যালটমেন্ট রয়েছে, কোন জায়গায় কত মার্কস পাওয়ার কথা এরকম একটা অ্যালটমেন্ট রয়েছে। এবার দেখো নেসেসিটি অফ গুড হেলথ। নেসেসিটি অফ গুড হেলথ আমাদের 3 নম্বর পয়েন্ট। যখন আমরা আলোচনা করছিলাম এই প্রশ্নটি নিয়ে, আই হ্যাভ টোল্ড ইউ হিয়ার ইউ হ্যাভ সাম স্কোপ দ্যাট ইউ ক্যান রাইট সামথিং মোর। তোমার এখানে লেখার একটা স্কোপ রয়েছে। নেসেসিটিস আমাদের ইউজফুলনেস, যে ধরো না ভালো দিকগুলো, প্রয়োজনীয়তা, ভালো স্বাস্থ্যের প্রয়োজনীয়তা। তো আমি এটাকে 3 নম্বর পাশে মনে মনে লিখে রেখে দিয়েছি যে 3খানা সেন্টেন্স আমি সাপ্লাই করব। আমাকে অঙ্ক কষে 10-এ আসতে হবে। এবং একটা কথা আমি বলে রাখি, বি শিওর অফ দ্য ফ্যাক্ট দ্যাট আ স্টুডেন্ট ইফ হি মেনটেন্স অল দিস গাইডলাইন্স he or she can score full marks against a particular writing। এরকম মনে করবে যে 10-এ 10 হয় না, এরকম ব্যাপার নয়। তুমি যদি এই ব্যাপারটাকে ফলো করো, তুমি নিজে বুঝতে পারবে তোমার মার্কস উইল বি মোর দ্যান ইয়োর এক্সপেকটেশন। তো এই ব্যাপারটা রয়েছে। আমি 3খানা সেন্টেন্স লিখতে পারি। এবার তুমি একটা জিনিস দেখো, মনে রাখবে নেসেসিটি অফ গুড হেলথ। আমরা কি লিখছি? আর একটা সেন্টেন্সও দিয়ে দিয়েছিলাম ইন্ট্রোডাকশনে। তোমাকে যেটা বলছিলাম যে তুমি না দিলেও তোমার চলে, একটি সেন্টেন্সেই তুমি 1টি নাম্বার পাচ্ছ। অনেকে ভালো সেন্টেন্স আমার জানা আছে দিয়ে দিই, ইট উইল মেক মাই কম্পোজিশন অ্যাপিয়ার অ্যাট্রাক্টিভ ইমপ্রেসিভ, কেউ দিয়েছে। তো আমি এক্স্যাক্টলি এই জায়গাটায় হয়তো শেষ করেছিলাম আমার ইন্ট্রোডাকশন। 3টে সেন্টেন্স দিয়ে ফেলেছি, ইচ্ছা হয়েছে দিয়ে ফেলেছি, বা তোমাকে যেটা বলছিলাম যদি ইচ্ছা হয় দিতে পারো, কিন্তু 1 নম্বরের বেশি আমার ওখানে পাওয়ার নেই। কাজে একটা বাক্য হলেও চলবে। তুমি 2খানা বা 3খানা দিয়েছো, যেমন আমিও এখানে দিয়েছি। এবার হচ্ছে যে নেসেসিটি অফ গুড হেলথ। দেখো আমি লিখছি গুড হেলথ ইজ নেসেসারি ফর অল। গুড হেলথ ইজ নেসেসারি ফর অল। এবারে হোয়াট ইজ সারপ্রাইজিং, এই যে সেন্টেন্সটা দেখাচ্ছি গুড হেলথ ইজ নেসেসারি ফর অল, এই সেন্টেন্সটি আমাকে কোনো নম্বর পেতে সাহায্য করবে না। কেন করবে না? কারণ দেখো এখানে বলছে যে নেসেসিটি অফ গুড হেলথ, ভালো স্বাস্থ্যের প্রয়োজনীয়তা। আমি কি বলছি? একই কথা বলছি। গুড হেলথ ইজ নেসেসারি, অ্যাডজেক্টিভ ফর্ম, পয়েন্টে নাউন ফর্ম, মানে ওই কথাটাকেই আমি আবার রিপিট করেছি আমার মতো করে। অর্থাৎ এটা কোনো নতুন কথা নয়, যেটা পয়েন্ট দেওয়া রয়েছে সেটাকে আমি অন্যভাবে একটা প্রেজেন্ট করেছি, উপস্থাপনা করেছি, একই কথা ওখানে বলেছি। সুতরাং এই সেন্টেন্সটাতে নতুন কিছু নেই, এটা এক্স্যাক্টলি হোয়াট দ্য পয়েন্ট ইজ। তাহলে যদি নম্বর না পাই, আমি এই সেন্টেন্স লিখলাম কেন? কারণ আছে লিখলাম কেন। ধরো না আমাদের পরবর্তী পয়েন্ট ছিল নেসেসিটি অফ গুড হেলথ। এবার সরাসরি তুমি একেবারে প্রয়োজনীয়তায় চলে যাবে, ওটা একটা কেমন দেখাবে। যেমন ধরো না তুমি তোমার গুড হেলথ মিনস যে পয়েন্টটা, তারপরে একবার তুমি গ্যালপ করছো, লাফিয়ে যাচ্ছ সরাসরি প্রয়োজনীয়তায়। আমি সরাসরি যখন যাবো না প্রয়োজনীয়তায়, কারণ কেমন একটা ওটা দেখতে লাগবে। তো এই 3 নম্বর যে পয়েন্টটা, তার জন্য একটা আমি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিলাম। তো এই সেন্টেন্স আমাকে কোনো নম্বর পেতে সাহায্য করবে না, কিন্তু হঠাৎ শুরু করবো কেমন দেখতে লাগবে বলে ওই 3 নম্বর পয়েন্টটাকে আমি একটা ওই রকম ভাবে ইন্ট্রোডাকশন তৈরি করলাম, একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তৈরি করলাম যে গুড হেলথ ইজ নেসেসারি ফর অল। তো এই সেন্টেন্সটা এক্স্যাক্টলি হোয়াট ইজ গিভেন ইন দ্যাট ইউনিট। তো তার একটা ইন্ট্রোডাকশন আমি দিলাম। এবার যখন আমি প্র্যাকটিক্যালি প্রয়োজনীয়তার কথা বলবো, সেই বাক্যগুলোর এগেইনস্টে তুমি মার্কস পাচ্ছ। তাহলে 1 নম্বর লিখেছি ইফ ওয়ান ইজ নট হেলদি, যদি কেউ স্বাস্থ্যবান না হয়, হি উইল হ্যাভ লেথার্জি অ্যান্ড অ্যাপ্যাথি ফর হোয়াট এভার হি ডাজ। যে স্বাস্থ্যবান নয়, তো সে তার মধ্যে একটা লেথার্জি থাকবে। লেথার্জি ব্যাপারটা কি? ধরো নাও এ কাইন্ড অফ আনইউজুয়াল ড্রাউজিনেস, একটা তন্দ্রাচ্ছন্ন ব্যাপার, সবসময় একটা ঝিমঝিম ভাব, কাজকর্ম করতে ইচ্ছা করছে না, এটাকে বলা হয় লেথার্জি। তোমরা হয়তো জানো। তো দিস ইজ অ্যানাদার গুড ওয়ার্ড। আই অ্যাম ওয়ান্স अगेन এনসার্কেলিং দিস ওয়ার্ড। তো যদি আমি যেটা বলছিলাম যে মোড অফ এক্সপ্রেশন, তাতে যদি কোনো নম্বর দেওয়া থাকে মোড অফ এক্সপ্রেশনে, তাহলে আমি আরেকটা ভালো শব্দ এখানে প্রয়োগ করলাম। আই হ্যাভ প্রোভাইডেড ওয়ান মোর গুড ওয়ার্ড, লেথার্জি।
তারপরে কি বলেছি, অ্যান্ড অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি কথাটাও খুব কমন কথা নয় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। ইট ইজ এ গুড ওয়ার্ড, অ্যাপ্যাথি। তার মানে হচ্ছে অনীহা, স্ট্রং ডিসলাইক ফর সামথিং, স্ট্রং ডিসলাইক ফর সামথিং দ্যাট ইউ ডু। তুমি যা করছো সেটা তার প্রতি উদাসীন, সেটা করতে মন করছে না, তাকে আমরা অ্যাপ্যাথি বলি। তো যদি কেউ স্বাস্থ্যবান না হয় তাহলে তার মধ্যে একটা লেথার্জি এবং অ্যাপ্যাথি থেকে থাকে। কোন ক্ষেত্রে যাই সে করুক না কেন, ফর হোয়াট এভার হি ডাজ, যাই সে করুক না কেন তার একটা লেথার্জি এবং অ্যাপ্যাথি থেকে থাকে। তো এই সেন্টেন্স আমাকে 1 নম্বর দেবে, কারণ প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করছি। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য নেসেসিটিস অফ বিং হেলদি। আর একটা সেন্টেন্স আমি দিচ্ছি, এ হেলদি পারসন ইজ জেনারেলি ডিলিজেন্ট ইন নেচার। ডিলিজেন্টটাকে আমি এর গোল পাকাচ্ছি। তুমি পরীক্ষার খাতা খবর পাকাবে না, তাহলে তালগোল পেকে যাবে। এটা তোমাকে বোঝাবার জন্য আমি দেখাচ্ছি। ডিলিজেন্ট ইজ অ্যানাদার গুড ওয়ার্ড উইচ ইউ আর প্রোভাইডিং ইন ইউর কম্পোজিশন। তুমি এখানে ইউজ করছো, তো দ্যাট উইল হেল্প ইউ গেট 1 more মার্ক, আর 1 নম্বর পেতে সাহায্য করতে পারে যদি দেয়ার ইজ সামথিং কল্ড মোড অফ এক্সপ্রেশন অ্যাজ অ্যান ইভ্যালুয়েশন প্যারামিটার। যদি মূল্যায়নের মাপকাঠির মধ্যে এরকম একটা নম্বর বরাদ্দ থেকে থাকে যেটা তুমি পাবে হয়তো রেজিস্টার অর্থাৎ মোড অফ এক্সপ্রেশনের জন্য, তাহলে তুমি সেটা তুমি একটা ব্যবস্থা এখানে করছো, মানে পাওয়ার মতো একটা চেষ্টা তুমি করছো। তো আমি বলেছি যে স্বাস্থ্যবান ব্যক্তি সে সাধারণত ভীষণ পরিশ্রমী হয়। ডিলিজেন্ট শব্দের মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং, পরিশ্রমী। ইন নেচার মানে প্রকৃতিগতভাবে হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। ওয়ান হু ইজ হেলদি। আনহেলদি মানুষ তো পরিশ্রমী হতেই পারবে না। তো দিস ইজ অ্যানাদার সেন্টেন্স এগেইনস্ট দিস পয়েন্ট, নেসেসিটি অফ গুড হেলথ। আমাকে আরেকটা বাক্য দিতে হবে। আমি যেটা মোটামুটি একটা ক্যালকুলেশন করেছি যে আরেকটা বাক্য দিলে 3খানা সেন্টেন্স অবশ্যই ওখানে লুকিয়ে রয়েছে, যেটা উইচ দ্য এক্সামিনার্স আর এক্সপেক্টিং ফ্রম দ্য স্টুডেন্টস। এক্সামিনার্স আশা করছেন। কি দিয়েছি, হি ডাজ নট হেজিটেট টু আন্ডারটেক এনি টাস্ক উইচ মে অ্যাপিয়ার হেভি টু আদার্স। যে স্বাস্থ্যবান মানুষ হয়, যার সুস্বাস্থ্য রয়েছে, শরীর মন ভালো আছে, সে যে কোনো কাজের দায়িত্ব সে নিয়ে নেয়। হয়তো সেই কাজটি অন্যদের জন্য খুব কঠিন বলে মনে হচ্ছে, ধরো নাও ভীষণ পরিশ্রমের প্রয়োজন সেখানে, এরকমটা মনে হচ্ছে, কিন্তু ওয়ান হু ইজ হেলদি, such a person never hesitates to take up such a kind of work which seems to be very difficult, very tiresome for other people. অনেকের জন্য যারা খুব কঠিন বলে মনে হবে, খুব পরিশ্রমের কাজ বলে মনে হবে, কিন্তু যে স্বাস্থ্যবান তারা এমনটা মনে হবে না। তাহলে I have already provided 3 sentences. I have already provided 3 sentences against the point which was given to me. What the point was? Necessity of good health. ভালো স্বাস্থ্যের প্রয়োজনীয়তা। তার এগেইনস্ট আমি 3টে সেন্টেন্স প্রোভাইড করেছি, 3টে সেন্টেন্স আমরা দিয়েছি। তো এবং একটা কথা মাথায় রাখতে হবে, the sentences which you are providing must not be of the same meaning. ধরো একই মানে বহন করছে 3টে বাক্য, তুমি দেখাচ্ছ 3টে বাক্য দেখাচ্ছ, কিন্তু 3টে বাক্যের এক্স্যাক্টলি একই মানে বহন করছে এমনটাও কিন্তু হবে না। The examiners are very careful while they are examining the copies. খাতা দেখার সময় তারা ভীষণ বিচক্ষণ ভাবে ব্যাপারটা দেখে থাকেন। তো এমন হবে না, ধরুন একটা সেন্টেন্স তুমি লিখেছো এবং ওটাকেই আবার তুমি একটা ধরুন ভার্ব অথবা অ্যাডজেক্টিভ চেঞ্জ করে, বা লিখেছো অ্যাক্টিভ ভয়েসে, পরবর্তী বাক্য ওই একই কথা বলছো প্যাসিভে, তো ভেবো না তুমি একটা এক্সট্রা বাক্য লিখেছো, তুমি একই বাক্য 2 রকম ভাবে দিয়েছো। তো এগুলো কিন্তু ভালোভাবে দেখা হয়। The 3 sentences which you are providing, all the 3 sentences should be different from 1 marks. যদি 3 নম্বর অ্যালট করা থাকে তুমি 3 নম্বর পাচ্ছ। আর যেটা আমার আন্ডারলাইন করা সেন্টেন্স, আমি আবার তোমাকে বলে রাখি যদি তুমি না বুঝে থাকো, সেটা হচ্ছে this sentence will not give you, this sentence will not help you get a mark because this will be treated as an introductory sentence for the point called necessity of good health. তার একটা ভূমিকার জন্য দিয়েছি। আমি সরাসরি চলে যাব প্রয়োজনীয়তার দিকে, না যাব না। আমি তার জন্য একটা দেবো আগে ভূমিকা, তারপর 3টে প্রয়োজনীয়তার কথা আমি আলোচনা করব। আমি সেখানে আলোচনার 3খানা সেন্টেন্স দিয়েছি। আশা করা যায় যে তুমি 3 নম্বর আরো পেয়ে গেছো। 1, 1, 2 পেয়েছিলে, আরো 3টে পেয়েছো, কারণ ইউ হ্যাভ প্রোভাইডেড 3 different sentences against the point called necessity of good health.
তা নিয়ে তুমি তিনটে ভিন্ন ভিন্ন রকমের বাক্য তুমি লিখেছো, 3 রকম তুমি প্রয়োজনীয়তার কথা সেখানে উল্লেখ করেছো। ভেরি গুড। নাও কাম টু দ্য ফোর্থ পয়েন্ট। হোয়াট ইজ দ্য ফোর্থ পয়েন্ট? ওয়েজ টু মেনটেন গুড হেলথ। যে হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ, কি কি পদ্ধতি আছে, কি কি উপায় আছে যার মাধ্যমে আই ক্যান কিপ মাই সেলফ হেলদি, যার মাধ্যমে আমি আমার সুস্বাস্থ্য ধরে রাখতে পারবো। হোয়াট আর দ্য ডিফারেন্ট ওয়েজ? তো আমি তোমাকে বলেছিলাম যে বিফোর গেটিং টু দ্য আনসার, বিফোর বিগিনিং টু রাইট আনসার লেখার প্রথমেই ইউ শুড মেক আ মেন্টাল ক্যালকুলেশন। একটা তোমাকে চক আউট করতে হবে। আমি এইভাবে করেছিলাম, তুমি মনে মনে করবে, এমনটা করবে এবং সেভাবে তারপরে আমরা শুরু করব। তো ডিফারেন্ট ওয়েজ বলতে আমরা কি কি উপায়ের মাধ্যমে নিজেদের সুস্বাস্থ্য ধরে রাখতে পারি, হাউ উই ক্যান কিপ আওয়ারসেলস হেলদি। তো আমি 3খানা সেন্টেন্স মোটামুটি এখানে দিয়ে থাকবো। আই শ্যাল প্রোভাইড অ্যাজ মেনি অ্যাজ 3 সেন্টেন্সেস against this point. ওয়েল, আবার দেখো আমার কথা বলি আমি, যে এখানে আমি বলছি there are several ways by which we can maintain good health. এই যে আন্ডারলাইন করা যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলো আমাকে কিন্তু নম্বর পেতে সাহায্য করবে না। কিন্তু দেব কেন? যদি না দিই জিনিসটা গোছানো হবে না, মানে সুসজ্জিত হবে না। দেয়ার উইল বি আ ল্যাক অফ ডেকোরেশন ইন ইট। কারণ সরাসরি করে কথায় যে আমরা যদি চলে যাই কেমন একটা শোনাবে। তো এই পয়েন্টটায় যেমন একটা দিয়েছিলাম ইন্ট্রোডাকশন, তারপরে কথাগুলো বলেছিলাম। সুতরাং ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের নাম্বার পাবো না, কিন্তু তারপরে আমি 3খানা সেপারেট সেন্টেন্স দিয়েছি, তাতে নাম্বার আমি অবশ্যই পেয়েছি। সিমিলারলি এই যে পয়েন্টটা রয়েছে যে ডিফারেন্ট ওয়েজ টু মেনটেন গুড হেলথ, তার জন্য একটা আমি আগে দিলাম ইন্ট্রোডাকশন। সরাসরি আমি সেই উপায়ের কথা বলবো না, আগে আমি ওটা একটা ভূমিকা দিয়েছি যে দেয়ার আর সেভারাল ওয়েজ, অনেক রকম পদ্ধতি রয়েছে, অনেক রকম পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমি আমার সুস্বাস্থ্য ধরে রাখতে পারি। তাহলে 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে তার জন্য এটা হচ্ছে ভূমিকাগত সেন্টেন্স দেওয়া হয়েছে। দিস ইজ nothing but an introductory sentence for the 4th point. So this sentence will not help you get any mark. তোমাকে নম্বর পেতে সাহায্য করবে না, কিন্তু this is a good beginning. This will be treated as the introduction to your point of discussion, your subject matter. তোমার বিষয়বস্তু যেটা সেই পয়েন্টে রয়েছে ওটা আলোচনা করার আগে তুমি একটা প্রেক্ষাপট তৈরি করছো, একটা তুমি ভূমিকা তৈরি করছো, তার জন্য সেন্টেন্স দেওয়া হয়েছে। নম্বর তুমি পাবে না। এবার যদি আমরা সাকসেসফুলি 3টে উপায়ের কথা আলোচনা করতে পারি, নাও ইফ উই ক্যান ডিসকাস অ্যাজ মেনি অ্যাজ 3 such methods, 3 such ways by which we can keep ourselves healthy, 3টে সেপারেট সেন্টেন্স হলে তাহলে আমি 3 নম্বর তখন পাবো। মাঝে এটা দেওয়া হলো শুধু ব্যাপারটাকে যাতে দেখতে ভালো লাগে তার জন্য। আমি এখানে দিয়েছি উই ক্যান টেক এক্সারসাইজ অন রেগুলার বেসিস। আমরা প্রত্যেক দিন শারীরিক ব্যায়াম ইত্যাদি করে থাকতে পারি, আমরা শরীর চর্চা করতে পারি। তো এখন আমরা জানি অনেক মানুষই এরকমটা করে থাকে, বিকজ অফ রিমেইনিং ফিট অ্যান্ড হেলদি দে টেক রেগুলার এক্সারসাইজ। তো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ, এটা একটা অন্যতম পদ্ধতি by which you can keep yourself healthy. So this is one way we have discussed. So উপায় সংক্রান্ত একটি বাক্য দিয়েছি, তো you are going to get 1 mark here. আমাকে আরো 2খানা সেন্টেন্স দিতে হবে এবং they should be separate from, they should be different from one another. আমরা কি দিয়েছি? আমরা আবার বলছি ইভেন মর্নিং ওয়াক, শরীর চর্চা, মর্নিং ওয়াক 2 রকম ব্যাপার হয়ে গেল। তো ডিফারেন্ট সেন্টেন্স আমি দিয়েছি। ইভেন মর্নিং ওয়াক ইজ ভেরি হেল্পফুল টু রিমেন হেলদি। এমনকি তুমি যদি সকালবেলায় এরকম ভাবে সকালে একটু হাঁটাচলা করো, তাহলে পরে কিন্তু দেখবে যে দিস উইল হেল্প ইউ টু রিমেন হেলদি। তো আমরা আরেকটা সেন্টেন্স এখানে দিয়েছি যে মর্নিং ওয়াকটাও কোনোভাবে খুব কম কিছু নয়, এটাও ভেরি ইম্পর্টেন্ট ফর সামওয়ান টু রিমেন হেলদি আমরা দিয়েছি। আমাকে আরেকটা এখানে বাক্য দিতে হবে, অন্যরকম বাক্য হতে হবে, কিন্তু সেন্টারিং রাউন্ড আওয়ার পয়েন্ট অফ ডিসকাশন। আমাদের যে মূল বিষয়বস্তু সেখান থেকে সরলে চলবে না, সেটা হচ্ছে কি যে দ্য ডিফারেন্ট ওয়েজ টু মেনটেন গুড হেলথ। আমি বলি, আচ্ছা আমি উপরে দিচ্ছি কারণ এখানে ধরো নাও জায়গা নেই, তোমার দেখতে সমস্যা হবে, আমি উপরের দিকে মুছে দিচ্ছি, সেখানেই আমি লিখবো। অথবা she has to lead a strict
disciplined life, giving up all inessential luxuries. So this is another very important way to maintain your health. সুস্বাস্থ্য ধরে রাখার জন্য এটাও খুব প্রয়োজন। So this is another way by which you can keep yourself healthy. What is that? যে স্বাস্থ্যবান থাকতে চায় তাকে ভীষণ স্ট্রিক্ট একটা ডিসিপ্লিনড একটা ধরে নাও নিয়ম মাফিক জীবনযাপন করতে হবে। হি শুড মেনটেন সাম স্ট্রিক্ট রুলস, তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, খাওয়া দাওয়া থেকে নিয়ে সমস্ত কিছু। আমরা এখানে বলেছি গিভিং আপ, তুমি জানো গিভিং আপ মানে গিভ আপ মানে পরিত্যাগ করা, ফ্রেজাল ভার্ব রয়েছে আমাদের, অর্থাৎ বর্জন করা এখানে বোঝাচ্ছে বা পরিত্যাগ করা। অল ইনএসেনশিয়াল, অপ্রয়োজনীয় বিলাসিতা। তুমি দেখবে দোজ হু আর ভেরি মাচ হেলথ কনসার্ন, যারা ভীষণভাবে স্বাস্থ্য সচেতন, তারা কিন্তু একটা স্ট্রিক্ট ডিসিপ্লিন লাইফ লিড করে, খাওয়া দাওয়া থেকে নিয়ে সমস্ত কিছু। তাহলে আমি এখানে বলেছি যে সুস্বাস্থ্য ধরে রাখতে চায় তাকে ডিসিপ্লিনড এবং স্ট্রিক্ট লাইফ মেনটেন করতে হবে এবং তাকে সমস্ত অপ্রয়োজনীয় বিলাসিতা, কমফোর্টস এগুলোকে ত্যাগ করতে হবে। সো দিস ইজ অ্যানাদার ওয়ে। তুমি একটু ভালো করে অ্যানালাইজ করবে, একটু ভালো কেয়ারফুলি তুমি দেখবে যে the 3 sentences which I have written against this particular point, এই পয়েন্টের এগেইনস্টে যে তিনখানা সেন্টেন্স আমি দিয়েছি, all the sentences are different in nature from one another. কোনটার সাথে কোনটার মিল নেই। তিনটে উপায় 3 রকম বলা হয়েছে। একটা হচ্ছে শরীর চর্চা করা, সেকেন্ড হচ্ছে মর্নিং ওয়াক, ওটাও তোমাকে সাহায্য করবে নিজেকে হেলদি রাখার জন্য। আর 3 নম্বর, if you would like to keep yourself healthy, you have to lead a strict disciplined life and you have to give up those luxuries and comforts which are not so much essential. So this is another way. So I have provided as many as 3 different ways by which we can keep ourselves healthy. আমার 3 নম্বর এখানে আবার পাওয়া হয়ে গেছে, তাহলে আমার এখন 2 নম্বর বাকি রয়েছে। তার মধ্যে কনক্লুশন পয়েন্ট আমাকে দিয়েছে, আমাকে একটা সেন্টেন্স এখানে লিখতে হবে 1 নম্বর পাওয়ার জন্য কনক্লুশন। তো আমরা এবার একটা কনক্লুশন ড্র করি। আমি লিখছি আমাদের লাস্ট সেন্টেন্স হবে এটা। In a nutshell, এই যে in a nutshell, this is an idiomatic expression, idiomatic phrase, and most of you know this. তোমাদের মধ্যে অনেকেই এটা জানো। বাংলা মানে কি হয় যে সংক্ষেপে, ব্রিফলি। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি, we can say, আমরা বলতে পারি that there is no treasure. Treasure মানে কি? সম্পদ। There is no treasure as valuable as having a good health. So this is a very easy and a straightforward conclusion, a simple one, but having an appeal. খুব ভালো একটা মানে আমরা দিয়েছি উপসংহার কনক্লুশন যে in a nutshell সংক্ষেপে বলতে পারি যে we can say, সংক্ষেপে বলতে আমরা বলতে পারি যে there is no treasure as valuable as having a good health. তো ট্রেজার মানে সম্পদ,
তো ভালো স্বাস্থ্যের মতো অন্য কোনো সম্পদ আমাদের মানব জীবনে নেই। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিস ওয়ে আই হ্যাভ কনক্লুডেড মাই প্যারাগ্রাফ। এবার তাহলে হিসাব করে দিচ্ছি। I got 1 mark for the introduction, 1 for what good health means. Third, we have discussed the various necessities of being healthy, proyojoniyota. Fourth one, we have discussed the various ways, the several ways by which you can keep yourself healthy. And finally, the conclusion. আমরা একটা বাক্য করেছি, কারণ 1 নম্বরের বেশি আমাকে সেখানে দেওয়া হবে না, যে সুস্বাস্থ্যের মতো মূল্যবান সম্পদ কিছু হতে পারে না। সো 1 নম্বর হিসাব আমরা পাইনি, কারণ 9 নম্বর আমি হিসাব করে পেয়েছি। আর 1 নম্বর ধরো নাও তুমি দুদিক থেকেই আর কি নিজেকে তৈরি রাখবে। একটা হচ্ছে ইওর প্যারাগ্রাফ শুড বি ওয়েল নিটেড, খুব সুন্দর একটা কনস্ট্রাকটিভ ব্যাপার থাকা দরকার। দ্য থিংস শুড ফলো আ প্রপার সিকোয়েন্স, অর্থাৎ they should come one after another in a proper sequence. They should come up serially, পরপর আসা উচিত। There should be a good organization of the whole. সবকিছু একটা মানে গোছানো ব্যাপার থাকা দরকার, ওটাও তুমি করবে। যদি হয়তো ধরো নাও মোড অফ এক্সপ্রেশনের নম্বর এখানে হয়তো দেয়নি, দিয়ে দিয়েছে তোমাকে অর্গানাইজেশন, ওটাও হতে পারে। তো এলোমেলো রাখলে হবে না। বা ধরো নাও হয়তো অর্গানাইজেশনের উপরে কোনো মার্কস নেই, মার্কস রয়েছে মোড অফ এক্সপ্রেশন, তুমি তার জন্য তৈরি থাকবে। ইফ ইট ইজ আ প্যারাগ্রাফ, হোয়াট এভার দ্য রাইটিং মে বি, যে কোনো রাইটিং হোক না কেন, 4টে 3টে 4টে 2-3খানা করলেও চলবে। ভালো শব্দ প্রয়োগ করার চেষ্টা করবো। আমরা করে যেখানে অ্যাডেজ করেছিলাম, লেথার্জি করেছিলাম, অ্যাপাথি করেছিলাম, এরকম কিছু আমরা ডিলিজেন্ট করেছিলাম। তো এগুলো these 4 words are sufficient for you to get 1 mark if there is a mark allotted for what I said to you, the mode of expression. যদি তাদের নাম্বার না দেওয়ার ব্যাপার থাকে, হয়তো ওটা অ্যালটমেন্ট নেই, আছে অর্গানাইজেশন, সেক্ষেত্রে তোমাকে তৈরি থাকতে হবে যে ইয়োর প্যারাগ্রাফ মাস্ট বি ওয়েল নিটেড। সো এই আমাদের আজকে আলোচনা ছিল। তো এখন ঘটনা হচ্ছে যে উই হোপ টু কাম আপ উইথ সাম মোর ইউজফুল ভিডিও লেকচার্স। অন্যান্য টিচার্সরাও তোমাদের ক্লাস নেবেন। তো আমাদের এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও লেকচার। উইশ ইউ অল দ্য বেস্ট। কিপ ওয়ার্কিং অ্যাট হোম, বাড়িতে কাজকর্ম করবেই। আর from today or tomorrow, try to follow whatever things we have discussed in this class. I am sure these things will help you a lot. So এই পর্যন্তই সকলকে বলি, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।